নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা পঞ্চায়েত পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস সেট যেটা চলছিল তার জন্য আজকে প্র্যাকটিস সেট হবে না। আজকে আমরা আজকের ক্লাসটিতে ইতিহাসের গুরুত্বপূর্ণ টপ 50 কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। 50টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো শুধুমাত্র ইতিহাস থেকে থাকবে এবং আগামী যে আমাদের পঞ্চায়েত পরীক্ষা হতে যাচ্ছে বা তোমরা আইসিডিএস যে এক্সামই দাও না কেন, এগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। সুতরাং ক্লাসটি সকলের শেষ পর্যন্ত দেখবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে সকলে। ঠিক আছে, লাইক শেয়ারটা তোমরা নিজের মতো করে নিও। আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করছি এবং এই সমস্ত কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন, কোনো না কোনো প্রশ্ন কিন্তু আমাদের কোনো না কোনো এক্সামে অলরেডি কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো সেগুলোই আনা হয়েছে। তো চলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? তো এখানে অপশান আমাদের 4টে রয়েছে। দেখো এর মধ্যে কোনটা উত্তর হবে বলে মনে হচ্ছে? তোমরা সকলে কমেন্ট সেকশানে অবশ্যই উত্তরটা করবে, তারপর আমি যেটা বলবো মিলিয়ে নেবে। তো বলো তোমরা, দেখি কার উত্তর কতটা সঠিক হয়। তো আমাদের যে পুনা চুক্তি এটি কিন্তু হয়েছিল আমাদের কত সালে হয়েছিল বলো তো? 1932 সালে কিন্তু এটি হয়েছিল। তো এটি কিন্তু হয়েছিল গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। অপশান নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, ফা হিয়েন কার আমলে ভারতে আসেন? দেখো প্রশ্ন কিন্তু একদম ইজি কোশ্চেন রয়েছে, কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, সুতরাং এগুলো কিন্তু অবশ্যই করে যাবে। তো ফা হিয়েন কার আমলে ভারতে এসেছিলেন বলো তোমরা? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারতে এসেছিলেন এবং তিনি চীন দেশ থেকে এসেছিলেন। তার যে একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে যেটা রয়েছে আমাদের ফো কুওকি, এই ফো কুওকি গ্রন্থের রচয়িতা রয়েছেন ফা হিয়েন, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছেন। ঠিক আছে, চলো এখানে আরও কিন্তু অপশানে রয়েছে। দেখো সমুদ্রগুপ্ত রয়েছে, সমুদ্রগুপ্তকে আমরা ভারতের নেপোলিয়ান বলি। কবিরাজ উপাধিতে ভূষিত রয়েছেন এই সমুদ্রগুপ্ত। এছাড়া স্কন্দগুপ্ত, তিনি কিন্তু হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন এবং হুনদেরকে বিতাড়িত করেছিলেন, তার জন্য তাকে ভারতের রক্ষাকারী রাজাও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন? বলো তোমরা, বলো দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেছেন? অপশান আমাদের 4টে রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আইবক, তিনি কিন্তু দিল্লির যে কুতুব মিনার সেটাকে তিনি তৈরি করেছেন। এবং মনে রাখবে যে কুতুব মিনারের যে নির্মাণ কার্য সেটাকে তিনি শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। শেষ করেছিলেন তার পরবর্তী সুলতান কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ তিনি কিন্তু এই কুতুব মিনারের নির্মাণ কার্যটি শেষ করেছিলেন। শুধু তাই নয়, এখানে মনে রাখতে হবে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক, কিন্তু দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি পরীক্ষায় চলে আসে তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বা দাস বংশের এই প্রথম সার্বভৌম শাসক যে কথাটাই তোমাদের বলুক না কেন, হয়ে যাবে এই ইলতুৎমিশ। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে, এগুলো এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট পয়েন্ট। চলো পরের প্রশ্ন কি আছে? বলা হয়েছে বাহামনি বংশের প্রতিষ্ঠাতা কে রয়েছেন? অপশান বলে রয়েছে আমাদের 4টে, আলাউদ্দিন বাহামনি শাহ, নাকি ফিরোজ শাহ রয়েছেন, জয়পাল রয়েছেন এবং ব্রহ্মগুপ্ত। সঠিক উত্তর কোনটা হবে বলো? বাহামনি বংশের প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের হয়ে যাবে সঠিক উত্তর আলাউদ্দিন বাহামনি শাহ। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। এবং মনে রাখবে ইনার আরেকটি নাম রয়েছে যেটাকে আমরা প্রায় চিনি, সেটা হচ্ছে হাসান গঙ্গু। হাসান গঙ্গু নামে তিনি কিন্তু পরিচিত রয়েছেন। পরের প্রশ্ন রয়েছে, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো তরাইনের যে প্রথম যুদ্ধটি হয়েছিল এটা কত সালে হয়েছিল বলো? তো তরাইনের প্রথম যুদ্ধটা হয়েছিল কাদের মধ্যে আমি বলে দিচ্ছি, তোমরা ততক্ষণ সালটা উত্তর করো। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। এখানে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, এবং ঠিক তার পরবর্তী সময়কালে আরেকটি যুদ্ধ হচ্ছে এদের দুজনের মধ্যেই, এবং সেখানে কিন্তু কে জয়লাভ করছে? সেই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা হচ্ছে সেখানে মোহাম্মদ ঘুরি জয়লাভ করছেন। সেটা কত সালে হয়েছিল আমি বলে দিই। কত? 1992। 1900 বলছি কেন, 1192। 1192 সালে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ ঘুরি এখানে জয়লাভ করছেন। তাহলে প্রথমটা কোনটা উত্তর হবে তোমাদের মনে হয়? অপশান নাম্বার যেটা সি রয়েছে, অপশান নাম্বার সি, 1191 খ্রিস্টাব্দে আমাদের তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, এই দুজনের মধ্যেই হয়েছিল, কিন্তু প্রথম যুদ্ধে যেখানে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন মোহাম্মদ ঘুরি, এই দুটোই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? অ্যান্সার করো তোমরা। কাকোরি কাকোরি ষড়যন্ত্র মামলা এটি হয়েছিল কত সালে?
এটি কিন্তু ছিল একটি ট্রেন ডাকাতির সাথে সম্পর্কিত রয়েছে এবং এখানে রামপ্রসাদ বিসমিল তিনি কিন্তু এখানে যুক্ত ছিলেন। ঠিক আছে, তো এটি কত সালে হয়েছিল? এটি 1925 সালে হয়েছিল। কত সালে? 1925 সালে হয়েছিল কাকোরি ট্রেন কনস্পিরেসি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলা হয়েছে চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে এবং তোমরা উত্তরটা করো। আমি ততক্ষণ বলে রাখি যে এই যে চম্পারণ সত্যাগ্রহ রয়েছে সেটা কিন্তু নীল চাষিদের ওপর এখানে যে তিন কাঠিয়া ব্যবস্থা রয়েছে বা প্রথা ছিল না, তারই বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন করা হয়েছিল। প্রধানত নীল চাষকে কেন্দ্র করে এটি গড়ে উঠেছিল। ঠিক আছে, এবং মনে রাখবে এর সাথে এটা কিন্তু বিহারে হয়েছিল। কোথায়? বিহারের চম্পারণে হয়েছিল। কত সালে হয়েছিল বলো? এবং এখানে মনে রাখবে এটি কিন্তু ভারতের যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ সেটা কিন্তু ছিল এই চম্পারণ সত্যাগ্রহ। সালটা আমি বলে দিচ্ছি 1917। যারা 1917 করেছে অপশান নাম্বার এ সকলের সঠিক আছে। পরের প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সকলে বলো। আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কে? আমি বলে দিই, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী তিনি 1875 সালে কোথায়? বোম্বাইতে, বর্তমানে যে মুম্বাই রয়েছে সেখানে কিন্তু তিনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেছেন। এবং মনে রাখবে আরেকটা জিনিস, এই যে দয়ানন্দ সরস্বতী রয়েছেন তার যে আসল নাম রয়েছে সেটা হচ্ছে মূলাশঙ্কর। পরের প্রশ্ন, পরের প্রশ্ন রয়েছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো আত্মীয় সভা প্রতিষ্ঠা কে করেছিলেন বলো তোমরা? যেটা 1815 সালে কলকাতায় প্রতিষ্ঠা করা হয়েছিল এবং করেছিলেন কে? অপশান নাম্বার সি করেছিলেন রাজা রামমোহন রায়। 1815 খ্রিস্টাব্দে কলকাতায় রাজা রামমোহন রায় এই যে আত্মীয় সভা রয়েছে সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন কি আছে দেখো, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই যে গ্রন্থ রয়েছে এর প্রবর্তক কে ছিলেন? অপশান আমাদের চারটে রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই যে গ্রন্থটি সেটা কে রচনা করেছেন? এবং এর সাথে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সম্পদের নির্গমন তত্ত্ব, এই তত্ত্বটি কে দিয়েছিলেন সেটাই আমাদের উত্তর। তো এটা কে দিয়েছিলেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিরই ছিল কিন্তু ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্ব, এবং তাকেই কিন্তু বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এটাও কিন্তু মনে রাখবে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে, যার যে গ্রন্থ রয়েছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন, পরের প্রশ্ন রয়েছে তাজমহল কার শাসনকালে নির্মাণ করা হয়েছিল? দেখো, এই যে তাজমহল রয়েছে যেটা আমাদের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থান করছে, এই তাজমহলটি আমাদের নির্মাণ করেছিলেন কে? শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান তিনি কিন্তু এটি নির্মাণ করেছিলেন এবং তার যে সময়কাল সেটাকে কিন্তু মুঘল স্থাপত্য যুগের স্বর্ণযুগ বলা হয়, কারণ এই শাহজাহান বিভিন্ন জিনিস কিন্তু তিনি তৈরি করেছিলেন, তার জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে এটা। এবং এই যে তাজমহল তিনি তৈরি করেছিলেন তিনি কিন্তু তার যে স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে সেটাকে কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এবং পরীক্ষায় একটা প্রশ্ন আসে, এই তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? সেটা হচ্ছে উস্তাদ ইসা খাঁ। সেটাও কিন্তু তোমরা মনে রাখবে, যেটা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন আছে সত্য বিলোপ নীতি। এই যে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছেন? দেখো, সত্য বিলোপ নীতি যেটাকে বলা হয়ে থাকে ডক্ট্রিন অফ ল্যাপস, এটি কে প্রবর্তন করেছেন? সকলে উত্তরটা করার চেষ্টা করো। এই যে নীতি ছিল, এই নীতি অনুসারে কী ছিল না, কোনো যে সমস্ত দেশগুলো ছিল সেই সমস্ত যে স্টেট, সেই সমস্ত স্টেটের মধ্যে যে রাজা ছিল তাদের যদি কোনো রকম পুত্র সন্তান না থাকতো তাহলে সেই রাজা কোনো রকম দত্তক পুত্র নিতে পারতো না। ঠিক আছে, এবং সেই রাজ্যটা ভবিষ্যতে কী হতো, সেই রাজা যখন এক্সপায়ার হয়ে যেত তারপর কিন্তু সেই রাজ্যটা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হতো। এটাই ছিল সত্যবিলোপ নীতি এবং এই নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং মনে রাখবে এই লর্ড ডালহৌসি কিন্তু এই সত্যবিলোপ নীতি প্রয়োগ করে প্রথম যে রাজ্যটি অধিগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে সাতারা। সাতারা, সম্বলপুর, তারপরে উদয়পুর, পরপর তিনি কিন্তু এগুলো অধিগ্রহণ করেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ভালো লাগলে একটু লাইক করে দিও সকলে এবং শেয়ার করে দিও। ইবাদতখানা এটি কে প্রতিষ্ঠা করেন? দেখো, এই যে ইবাদতখানা রয়েছে সেটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কে? না, সম্রাট আকবর। সম্রাট আকবর তিনি কিন্তু এটি তৈরি করেছিলেন এবং এটি কিন্তু তৈরি করেছিলেন 1575 সালে। কোথায় করেছিলেন? না, ফতেপুর সিক্রিতে তিনি এটি তৈরি করেছিলেন। এবং এটি কি ছিল? এই যে ইবাদতখানা এটি কী ছিল? এটি একটি প্রার্থনা গৃহ ছিল। ঠিক আছে, এছাড়া তিনি কিন্তু বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন সম্রাট আকবর। বুলন্দ দরওয়াজা কে তৈরি করেন? সম্রাট আকবর।
পরবর্তী প্রশ্ন আছে, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? দেখো, সলবাইয়ের সন্ধি এটি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর করো তোমরা। এখানে মনে রাখতে হবে, এই যে প্রথম মারাঠা যুদ্ধের পর মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, তো মারাঠাদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল সলবাইয়ের সন্ধি, যেটা হয়েছিল 1782। তোমরা যারা যারা বলছো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি। পরের প্রশ্ন, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন, ফিরিয়ে নিয়েছিলেন, কত সালে নিয়েছিলেন এবং কেনই বা নিয়েছিলেন তিনি? তার কারণ আমি বলে দিই, এই যে গান্ধীজির যে অসহযোগ আন্দোলন সেটা কত সালে হয়েছিল, তোমরা বলবে একদম এক্স্যাক্ট ডেট। ঠিক আছে, তো এই যে চৌরি চৌরা নামক একটা জায়গা রয়েছে যেটা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অবস্থান করছে, সেখানে যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন চালিয়েছিলেন, সেখানে কিন্তু উত্তেজিত যে জনতা ছিল তারা কি করেছিল, এই চৌরি চৌরা নামক যে জায়গাটা রয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে, সেখানকার পুলিশ স্টেশনে তারা কিন্তু আগুন লাগিয়ে দেয় এবং সেখানে 22 জন পুলিশকর্মী কিন্তু নিহত হয়। এই যে ঘটনা, হিংসাত্মক যে ঘটনা, সেটার বিরুদ্ধেই কিন্তু গান্ধীজি পরবর্তীকালে অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন তিনি। এবং এই আন্দোলনটি কিন্তু হয়েছিল কোন তারিখে? 1922 সালের 12ই ফেব্রুয়ারি। 1922-এর 12ই ফেব্রুয়ারি, অপশান নাম্বার সি আমাদের কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, তত্ত্ববোধিনী সভার যে প্রতিষ্ঠাতা ছিলেন সেটা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। এবং এই নামে একটা পত্রিকাও ছিল, তত্ত্ববোধিনী পত্রিকা, সেটা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের ছিল। এবং এটি কিন্তু 1839 সালে এই তত্ত্ববোধিনী সভা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। পরের প্রশ্ন, কলকাতায় অনুশীলন সমিতির সূচনা কে করেছিলেন? কলকাতায় যে অনুশীলন সমিতির সূচনা করেছিলেন কে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, যেটা সতীশচন্দ্র বসু। এবং এখানে কিন্তু মনে রাখতে হবে 1902 সালে কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রমোদনাথ মিত্র ছিলেন এর প্রথম সভাপতি। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, পিটের ভারত শাসন আইন এটি কত সালে প্রণীত হয়েছিল? তো পিটের ভারত শাসন আইন কত সালে হয়েছিল বলো তোমরা? এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সময় ছিলেন উইলিয়াম পিট, এবং তার যে আইন সেটাকে তিনি প্রণয়ন করেছিলেন, যার দ্বারা ভারতে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের যে নিয়ন্ত্রণ সেটাকে আরও বৃদ্ধি পেয়েছিল, আরও ইনক্রিজ করেছিল। এবং এই যে আইনটা পিটের যে ভারত শাসন আইন, সেটা কিন্তু হয়েছিল 1784-তে প্রণীত হয়। পরের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই যে মুন্ডা বিদ্রোহ, যার নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা, অপশান নম্বরে সঠিক উত্তর হবে। এবং বিরসা মুন্ডা তিনি কিন্তু একটা আদিবাসী গোষ্ঠীর সাথে সম্পর্কিত ছিলেন এবং এই বিদ্রোহের নেতৃত্ব তিনিই দিয়েছিলেন। এবং মনে রাখবে কত সালে, যে টাইম পিরিয়ডটা জিজ্ঞাসা করা হয় 1899 থেকে 1900 সালের মধ্যে তিনি কিন্তু এই বিদ্রোহটা কমপ্লিট করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, কোন লিপিতে সম্রাট অশোকের শিলালিপি রচিত হয়েছিল? অর্থাৎ সম্রাট অশোকের যে শিলালিপি রয়েছে সেটা কোন লিপিতে লেখা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রাহ্মী বা খরষ্টি, যেটাকে ব্রাহ্মী ও খরষ্টি, যেটাকে আর্ধমাগধী বলা হয়ে থাকে, এটা মনে রাখবে। তো অশোকের যে শিলালিপি সেটা কিন্তু ব্রাহ্মী ও খরষ্টি যে লিপি রয়েছে তার মাধ্যমে লেখা হয়েছিল। এবং মনে রাখবে যে 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের যে শিলালিপি রয়েছে তার পাঠোদ্ধার তিনি করেছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, ভারতের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ পিডিএফ সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেখানে 80টা পেজের মধ্যে আমরা ভারত ইতিহাসের একদম প্রাচীন ভারত থেকে শুরু করে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত টোটালটাই কমপ্লিট করে দিয়েছি। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা কিন্তু এটা নিতে পারো, যেখানে বাংলা ভাষা সুন্দরভাবে পুরো সিকোয়েন্স মেনটেন করে কিন্তু আমরা এই পিডিএফটা তৈরি করে দিয়েছি। এখানে কিন্তু তোমরা শেষের দিকে কিছু ওয়ান লাইনার ফরম্যাটে প্রশ্নোত্তর পাবে এই টোটালটা কমপ্লিট করার পর, যেখানে তোমাদের এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন উত্তর তোমরা এক্সামে কিন্তু দেখতে পাবে। এখানে মধ্য ভারত এবং আধুনিক ভারতও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, যেমনটা প্রাচীন ভারতটা দেওয়া রয়েছে। শেষের দিকে আমরা একটু চলে আসি পিডিএফে, সেখানে কিন্তু আমরা ওয়ান লাইনার ফরম্যাটে প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে আপকামিং প্রতিটি এক্সামের জন্য। সুতরাং যারা যারা তোমরা আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোকে টার্গেট করছো, তাদের সকলের জন্য কিন্তু এই ভারতের ইতিহাস এবং একইভাবে কিন্তু ভারতের সংবিধানটাও রেডি আছে।
দেখো এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতি মাসিক হিসাবে তোমরা পেয়ে যাবে। প্রতি মাসে 13 টাকা কিন্তু রয়েছে এর প্রাইস। তোমাদের যদি প্রয়োজন হয় জুন পর্যন্ত তোমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং প্রতি মাসে 450-এর ওপর কিন্তু প্রশ্ন সংখ্যা রয়েছে। কেন এত বেশি? কারণ এসএসসি, রেল এই সমস্ত এক্সামের প্রিলিমস এবং মেন্স অর্থাৎ CBT 1 CBT 2 বলো বা Tier 1 Tier 2 সকলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া আমাদের রাজ্যের পিএসসি সহ ডব্লিউবিপি এবং আপকামিং যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে সেটার জন্য কিন্তু এটা সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এবং পিএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু পেয়ে যাবে সকলে এই অ্যাপের মধ্যে। এখানে ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপের লিঙ্ক, অথবা তোমরা এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তোমাদের বলে রাখি অ্যাপের মধ্যে গেলে পুরো ডিটেলস দেওয়া রয়েছে এবং ডেমো পিডিএফ তোমরা ওখানেই দেখতে পাবে। এবং তোমরা জানো যে ইতিমধ্যে যে আমাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সেটা একটা অ্যামেন্ডমেন্ট হবে, তার মাধ্যমে কিন্তু এখানে পিএসসিকে কিন্তু এটা হস্তান্তর করা হবে, অর্থাৎ পিএসসি এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে কিন্তু কমপ্লিট করাবে আগামী দিনে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট। দেখো এটি কিন্তু রয়েছে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের যে মোবাইল অ্যাপ রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা চলে যাবে, কারণ ক্লাসের যেমন আজকের ক্লাসের পিডিএফই কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে। এছাড়া এই সমস্ত যে পিডিএফগুলো দেখালাম ইতিহাস, সংবিধান বা স্ট্যাটিক জিকে, এগুলো সব কিন্তু পেইড পিডিএফ সেকশানে তোমরা পেয়ে যাবে। যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিয়ে নেবে। এছাড়া কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে কিন্তু রেলওয়ের যে সায়েন্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং এনটিপিসি 2020-21 থেকে শুরু করে একদম 2026 পর্যন্ত এনটিপিসির যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার জিকে সাবজেক্ট ওয়াইজ অ্যাভেলেবেল আছে অ্যাপের মধ্যে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাশ করা হয়েছে? দেখো এই যে ভারত শাসন আইন এটি কিন্তু পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্ট সেই সময় পার্লামেন্টে এটি পাশ করা হয়েছিল স্বাধীন ভারতের। তো অবশ্যই 1858 খ্রিস্টাব্দে এটি হয়েছিল, এটি কিন্তু 1858 খ্রিস্টাব্দে হয়েছিল এই ভারত শাসন আইন, যেটা কিন্তু সেই সময় ব্রিটিশ ভারতের। এটি কিন্তু পার্লামেন্টে এটা পেশ করা হয়েছিল এবং এটি কিন্তু পাস হয়েছিল 1858-তে। এবং ঠিক এর আগের বছর যেটা 1857 সাল, যেটা কিন্তু মহাবিদ্রোহের সময়কাল ছিল, যেটা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত ছিল, যার উৎপত্তি হয়েছিল ব্যারাকপুর থেকেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? দেখো তেলেঙ্গানা যে আন্দোলনটি হয়েছিল এটি কিন্তু হয়েছিল 1946 সালে। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে দেখো কাদের মধ্যে বক্সারের যুদ্ধটি সংগঠিত হয়েছিল? তো অপশান অনুযায়ী তোমাদের সঠিক উত্তর কোনটা হবে মনে হচ্ছে, তোমরা উত্তর করার চেষ্টা করো। এই যে বক্সারের যুদ্ধ হয়েছিল সেটি কিন্তু হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। এটা কাদের মধ্যে হয়েছিল বলো? দেখো মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর এবং ইংরেজদের যে সেনাপতি ছিল সেই সময়, তার নাম হচ্ছে মুনরো বা হেক্টর মুনরো বলতে পারো, তাদের সাথে কিন্তু এটি হয়েছিল। অর্থাৎ অপশানে রয়েছে মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে এখানে হয়েছিল। ঠিক আছে, এবং মুনরোর কাছে কিন্তু এরা সকলেই পরাজিত হয়েছিল, টমাস মুনরো। চলো পরের প্রশ্ন দেখি। কবুলিয়ত এবং পাট্টা বা পাট্টা এবং কবুলিয়ত প্রথার যে প্রবর্তন কে করেছিলেন? তো এটা আমরা প্রায় সকলেই জানি যে শেরশাহ তিনি কিন্তু কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তন করেছিলেন। শেরশাহ কৃষকদের জমির অধিকারের জন্য তিনি দলিল দিতেন, সেটাকেই বলা হতো প্রধানত পাট্টা। এবং কৃষকদেরকে নির্দিষ্ট যে রাজস্ব দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়ে যে দলিল দিত তাদেরকে, সেটাকে বলা হতো কি? কবুলিয়ত। এই দুটোই কিন্তু প্রবর্তন করেছিলেন শেরশাহ। পরের প্রশ্ন আছে দেখো হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশান অনুসারে কোনটা সঠিক উত্তর হবে বলো তোমরা? তো হিউয়েন সাং তিনি কিন্তু চীন দেশ থেকে ভারতে আসেন প্রথমত, এবং তার লেখা একটি গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে কি সি ইউ কি। এই সি ইউ কি হচ্ছে আমাদের এই হিউয়েন সাং, যিনি চীন থেকে আসছেন, তার কিন্তু লেখা একটি গ্রন্থ রয়েছে। এবং মনে রাখবে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করেছিলেন। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? হিউয়েন সাং, যিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন কে? সেটা হচ্ছে কে ছিলেন? ওই ফো কো কি গ্রন্থের রচয়িতা ছিলেন ফা হিয়ান, তিনি কিন্তু ছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার সময়কালে কিন্তু তিনি ভারতে আসেন এবং হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিলেন হিউয়েন সাং। তো দুজনেই কিন্তু চীনের। ঠিক আছে, পরের প্রশ্ন, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো বেসিনের সন্ধি এটি কিন্তু হয়েছিল 1802 সালে। 1802 সালে এটি হয়েছিল এবং এখানে কিন্তু তোমরা দেখবে এটি কিন্তু হয়েছিল দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে। অপশান নাম্বার এ আমাদের কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। এবং এই সন্ধি স্বাক্ষরিত হয় এবং এর মাধ্যমে কিন্তু পেশোয়া যে দ্বিতীয় বাজিরাও লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণে বাধ্য হয়েছিলেন পরবর্তীকালে। পরের প্রশ্ন রয়েছে ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন?
তো ওই যে ফতেপুর সিক্রি যেটা কিন্তু প্রতিষ্ঠাই কিন্তু করেছিলেন কে? সম্রাট আকবর। এবং বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রিতে যে বুলন্দ দরওয়াজা সেটি কিন্তু তৈরি করেছিলেন সম্রাট আকবর। ইবাদতখানা তৈরি করেছিলেন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বলো তোমরা, স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোনটা? লর্ড মাউন্ট ব্যাটেন। তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তিনি। এবং মনে রাখবে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা কিন্তু আমাদের উত্তর কিন্তু কী হবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হবে সেক্ষেত্রে। পরের প্রশ্ন, 76 মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? দেখো 76 মন্বন্তর এটি হয়েছিল 1770 খ্রিস্টাব্দে, এবং এটি কিন্তু 1770 ইংরেজি তারিখে। যদি বলা হয় বাংলা কত সাল হবে, তো বাংলার ক্ষেত্রে যেটা বঙ্গাব্দ হবে, যেটা 1176 বঙ্গাব্দে, ঠিক আছে। এই সময় কিন্তু অনেক মানুষ কিন্তু অনাহারে মারা যায়। পরের প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন? আজাদ হিন্দ বাহিনী যেটা প্রতিষ্ঠিত করেছিলেন রাসবিহারী বসু। এবং 1942 সালে রাসবিহারী বসু এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং ক্যাপ্টেন মোহন সিংহ ছিলেন তার সাথে। পরবর্তীকালে 1843 সালে যেটা সুভাষচন্দ্র বসুর হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কার উদ্যোগে ইলবার্ট বিল পাস হয়েছে? দেখো কার উদ্যোগে ইলবার্ট বিলটা পাস হয়েছিল, তো এটি কিন্তু কে পাস করেছিলেন? লর্ড রিপন। কত সালে করেছিলেন? 1883 সালে তিনি কিন্তু এটি করেছিলেন, পাস করেছিলেন। দেখো পরের প্রশ্ন রয়েছে, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তিনি কিন্তু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1867-তে। কবে? 1867 সালে তিনি কিন্তু এটি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে। এবং মনে রাখবে মহাদেব গোবিন্দ রানাডে এই সমাজেরই অর্থাৎ এটারই একজন অন্যতম প্রধান স্তম্ভ কিন্তু ছিলেন তিনি। পরের প্রশ্ন রয়েছে, হিন্দু বিধবা বিবাহ আইন এটি কবে পাস হয়েছিল? হিন্দু বিধবা বিবাহ আইন যেটা 1856 সালে কিন্তু পাস হয়েছিল, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি এই আইনের যে খসড়া সেটা কিন্তু তৈরি করেছিলেন। পরের প্রশ্ন আছে, উডের ডিসপ্যাচ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অর্থাৎ উডের ডিসপ্যাচ এটি হয়েছিল 1854 সালে। এবং পরীক্ষায় কিন্তু অনেকবার এটা আমরা দেখেছি বিভিন্ন এক্সামে, আমাদের রাজ্যেরই এক্সামে, যে উডের ডিসপ্যাচ এটা কিসের সাথে সম্পর্কিত? এটি কিন্তু আমাদের ভারতে ইংরেজি শিক্ষার যে ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে, অর্থাৎ এটা শিক্ষার সাথে সম্পর্কিত ডাইরেক্টলি। পরের প্রশ্ন, দিন ই ইলাহি এটি কে প্রবর্তন করেছিলেন? তো আমরা আগেই বলেছি সম্রাট আকবর কিন্তু প্রবর্তন করেছিলেন দিন ই ইলাহি। পরের প্রশ্ন, বলা হয়েছে এখানে হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছে? তো হলদিঘাটের যুদ্ধ এটি কিন্তু সংগঠিত হয়েছিল কত সালে বলো তোমরা? এটা মনে রাখবে যে এই যুদ্ধে মহারাণা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংয়ের মধ্যে এটি হয়েছিল, এবং এই যুদ্ধটি হয়েছিল 1576 সালে। 1576 সালে কিন্তু হলদিঘাটের যুদ্ধটি হয়েছিল রাণা প্রতাপের সাথে আকবরের সেনাপতি মানসিংয়ের মধ্যে। পরের প্রশ্ন, নূরজাহান এর আসল নাম কী ছিল? তো নূরজাহান এর কথার অর্থ কী আছে এবং এর আসল নাম কী ছিল? দুটো প্রশ্ন হয়। তো নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো, এবং নূরজাহান শব্দের যে অর্থ সেটা জগতের আলো রয়েছে, তার সাথে সাথে এর আসল নাম হচ্ছে মেহেরুন্নেসা। অপশান নাম্বারই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং মুঘল সম্রাট জাহাঙ্গীর তাকে কিন্তু এই উপাধিটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা কে রয়েছেন? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, পরীক্ষা অনেকবার এসেছে। তো তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থের রচয়িতা রয়েছেন জিয়াউদ্দিন বার্নি। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেছেন? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। কত সালে? 1835 সালে তিনি এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কবে প্রকাশ পায়? কবে প্রকাশিত হয়েছিল ভারতের প্রথম সংবাদপত্র এবং এর নাম কি? দেখো জেমস অগাস্টাস হিকি এই পত্রিকাটি কিন্তু প্রকাশ করেছিলেন, এবং যার নাম ছিল বেঙ্গল গ্যাজেট যেটা ছিল, ঠিক আছে। এবং এটি প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। 1780 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশ পায় বেঙ্গল গ্যাজেট, জেমস অগাস্টাস হিকির পত্রিকা। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? তো বঙ্গভঙ্গ কার সময় হয়েছিল এটাই প্রশ্ন রয়েছে। হয়েছিল কত সালে? 1905-এর দিকে হয়েছিল।
এবং 1905-এর সময় এটি হয়েছিল এবং সেই সময় ছিলেন কে? লর্ড কার্জন ছিলেন সেই সময়। তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন আছে 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? তো হোম রুল লীগ তিনি গঠন করেছিলেন কোথায় এবং কত সালে? দেখো 1916 সালে কিন্তু গঠন করেছিলেন গঙ্গাধর তিলক এবং এটি কিন্তু মহারাষ্ট্রের পুনেতে কিন্তু অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার কত সালে হয়েছিল? মরলে মিন্টো যে সংস্কার আইন সেটা 1909 সালের রয়েছে, ঠিক আছে। আর একটা তোমাদের এখান থেকে হয়, সেটা হচ্ছে আমাদের কি মন্টেগু চেমসফোর্ড, যেটা হচ্ছে 1919-এর সময়। এই দুটো অনেক সময় অনেকে ভুল করে ফেলে, দুটোই খেয়াল রাখবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কে? সঠিক উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। এবং এখানেও কিন্তু এই নীল বিদ্রোহের যে বাংলার কৃষকদের যে দুর্দশা, সেটাকে কিন্তু খুব ভালোভাবে তুলে ধরা হয়েছিল এই হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। পরের প্রশ্ন রয়েছে আমাদের, অল বেরুনির রচিত গ্রন্থের নাম কি? দেখো, অল বেরুনির রচিত যে গ্রন্থ রয়েছে সেটা সকলে জানো তোমরা, কি? কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ যেটা কিন্তু রয়েছে, যেটা অল বেরুনির। এবং তহকিকি হিন্দ নামেও একটি গ্রন্থ রয়েছে তারই। পরের প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয়ে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কে সতীদাহ প্রথাকে? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করার ঘোষণা দেন এবং 1829 সালে রাজা রামমোহনের প্রচেষ্টায় এই লর্ড উইলিয়াম বেন্টিং এটিকে কিন্তু রদ করেছিলেন, এই প্রথাকে তিনি রদ করেছিলেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্লোগান আছে, যেটা হচ্ছে গো ব্যাক টু ভেদাস। বেদের দিকে ফিরে যাও বা বেদের দিকে লড় চলো, বেদ কিওয়ার্ড লড় চলো। তো যাই বলো না কেন, এটা কিন্তু ছিল কার? অবশ্যই গুরুত্বপূর্ণ যে ডাক দিয়েছিলেন সেটা দয়ানন্দ সরস্বতীর ছিল। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, কবে রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়? তো রামকৃষ্ণ মিশন 1897 সালে কিন্তু স্থাপন করা হয়েছিল এবং এটা মনে রাখবে স্বামী বিবেকানন্দ, যেটা কিন্তু অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন। নেক্সট এবং লাস্ট কোশ্চেন রয়েছে আমাদের, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর করো তোমরা, এটা প্রায় সকলেই জানো তোমরা। এশিয়াটিক সোসাইটি এটা প্রতিষ্ঠিত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। কোথায় করেছিলেন? আমাদের কলকাতাতে। এবং কত সালে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 1784। অপশান নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। তো এই পর্যন্ত আমাদের এই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ছিল, যেগুলো ভারতের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ছিল, যেগুলো কোনো না কোনো এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে। সুতরাং এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 50টি নিয়ে আলোচনা করলাম আজকে। পরবর্তী ক্লাস তো তোমাদের থাকবেই প্র্যাকটিস সেট, তার মধ্যে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তী প্র্যাকটিস সেট নাম্বার পরের দিন থাকবে, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে বা অন্য কোনো টপিক তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এবং এই ধরনের ভারতের ইতিহাসের মতো ভারতের সংবিধান, ভারতের সায়েন্স যেটা রয়েছে, এছাড়া ভূগোল থেকে যে প্রশ্ন রয়েছে বা তোমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে, এই ধরনের টপিক অনুযায়ী যদি তোমাদের কোনো ক্লাস প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা সেটা জানাতে পারো। সেটা শুধু পঞ্চায়েত নয়, আইসিডিএসও হতে পারে। যাই হোক, একটা টপিক, অবশ্যই টপিকগুলো তোমরা বলে দেবে, তাহলে সেই অনুযায়ী ক্লাসটা আমরা দিয়ে দিতে পারবো। এবং তোমাদের বলে রাখি, সামনে যে পঞ্চায়েত পরীক্ষা সেটা কিন্তু পিএসসি নেবে এবং এই এক্সামের জন্য তোমরা যারা স্টাডি মেটেরিয়ালস বা ব্যাচ চাইছিলে, তোমাদেরকে বলে রাখি তোমাদের যে নোটসপত্র সেগুলো রেডি হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদেরকে জানানো হবে এই সম্পর্কে। সকলের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্সই রয়েছে টেলিগ্রাম চ্যানেল, সকলের যুক্ত থাকবে এই দুটোতে, ঠিক আছে। কারণ অ্যাপের মাধ্যমেই তোমরা পাবে এবং এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো সমস্যা হলে এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। সকলকে বলবো টেলিগ্রাম এবং অ্যাপে যুক্ত থাকতে, ঠিক আছে। এছাড়া তোমাদের যেগুলো দেখালাম ভারতের ইতিহাস, সংবিধান, স্ট্র্যাটেজিকে, সবই কিন্তু ইতিমধ্যে অ্যাপে রয়েছে। এছাড়া তোমাদের যে একদম নির্দিষ্ট যে পঞ্চায়েতের জন্যই স্টাডি মেটেরিয়ালস যাদের প্রয়োজন রয়েছে, শুধুমাত্র তারা কিন্তু অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে রাখবে এবং এই যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো এবং টেলিগ্রামে সকলে যুক্ত হবে। কারণ নোটিফিকেশান যখনই আসবে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট বা অ্যাপের সম্পর্কিত আপডেট বা তোমাদের যে নোটসপত্র, সবগুলো তোমরা কিন্তু জানতে পারবে এই টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। সকলে এখানে যুক্ত থাকবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ধন্যবাদ সকলকে।